হতে চলেছে রাজনীতির মাঝে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন হঠাৎ করে গতকাল দুপুরে ফোন দিলেন জামাতের আমিরকে? জামাতের আমিরকে ফোন দিয়ে কেন বলতে হলো আজকের অনুষ্ঠানে যেন অংশগ্রহণ করে জামাতের প্রতিনিধি? সেই অনুরোধ কেন উনি জানাতে গেলেন? প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি আজকে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ব্রিফিং এর মাঝে যে উনি বলেছেন যে গতকাল জামাতের আমিরকে টেলিফোন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার টেলিফোন করে অনুরোধ জানিয়েছেন আজকে সংস্কার কমিশনের বৈঠকে যেন জামাতের প্রতিনিধিকে পাঠান। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোনে কথা বলেছে এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি, উনি কিছুটা রিয়েলাইজ করেছেন এবং উনি এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার, ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না। আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সে ব্যাপারে আরও অনেক যত্নবান হবে। ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনো কিছুই অচল অবস্থার সৃষ্টি হোক সেটা আমরা চাই না। আমরা সবসময় ইন্ডিয়ান গভর্নমেন্টকে সহযোগিতা করে আসছি, কিন্তু যেখানে ব্যর্থ হয় সেখানে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে। তাই ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 3 জন প্রতিনিধি আগের মতনই আজকেও যোগদান করেছেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এবং সাবেক সংসদ সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। এই 3 জন মিলে আজকে যখন ব্রিফ করছিলেন, ব্রিফের ভিতরে কথার ফাঁকে কথা চলে এসেছে। প্রশ্ন যখন করেছে সাংবাদিকরা, ভিতরের খবর তখন বের হয়ে এসেছে, যেই খবরটি গতকাল পর্যন্ত আমরা কেউ জানতাম না। সেই খবরটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল দুপুরে জামাত আমিরকে ফোন করে অনুরোধ করেছেন আজকে যেন জামাতের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেন। তাহলে কি রাজনীতির মাঠে জামাত একটি ফ্যাক্টর হতে চলেছে? আগামী সংসদে কি জামাত আসলে হাড্ডাহাড্ডি লড়াই করবে? আগামী সংসদ কি বিএনপির জন্য বড় কঠিন চ্যালেঞ্জ হবে জামাত নামক দলটি? আপনারা কি মনে করছেন? কমেন্টস করে মতামত লিখবেন। দর্শক, আমরা আজকে যা আন্দাজ করতে পারছি সেই আন্দাজে দেখতে পাচ্ছি যে গত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বৈঠকের পরে বিএনপির ভিতরে যেরকম একটা উল্লাসতা চলছিল, আনন্দ চলছিল বা মিষ্টি বিতরণ চলছিল, ভিতরে ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তারা পজিটিভ আনসার পেয়েছেন অথবা পজিটিভ কোনো নিউজ পেয়েছেন, তারেক রহমানকে দিয়েছেন। আগামী প্রধানমন্ত্রী হতে তারেক রহমানের আপত্তি নাই, এরকম একটা বিষয় চলে এসেছিল বিএনপির ভাই বোনদের ফেসবুক সহ ইউটিউব সহ বিভিন্ন জায়গায় আলোচনার মাঝে। এবং বাংলাদেশের মিডিয়াগুলোও আমরা জানি যে তারা অনেকটাই এরকম কাজ করতে পছন্দ করেন, তেল মারা পছন্দ করেন। বাংলাদেশের অনেক সাংবাদিকরা এমন ভাবে তেলের সাথে ঘি সহ মারা শুরু করেছিলেন বিএনপির পক্ষে, মনে হচ্ছিল যে বিএনপিকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় এনে বসিয়ে দিচ্ছে। কিন্তু গতকাল ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেই নিউজটা আজকে বললেন, গতকাল তাদের আমির ডক্টর শফিকুর রহমানকে ফোন দিয়ে অনুরোধ করেছেন ডক্টর আজকের বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস স্যার, তিনি কেন জামাতকে অনুরোধ করতে গেলেন আজকের আলোচনায় যেন অবশ্যই প্রতিনিধি পাঠান। দর্শক, সেখানে উনি কথা দিয়েছেন জামাতের আমির আজকে তার প্রতিনিধি পাঠাবেন এবং প্রতিনিধি পাঠিয়েছেন। সাংবাদিকরা ঘিরে ধরেছেন প্রতিনিধি দলকে, গতকাল কেন অংশগ্রহণ করলো না, আজকেই বা কি কারণে অংশগ্রহণ করলেন, তখন তারা বিস্তারিত তুলে ধরলেন সাংবাদিকদের সামনে। প্রদর্শক, আমরা এরকম একটা কম্পিটিশনই চাচ্ছি যে বাংলাদেশের সকল ইসলামপন্থী দলগুলা এবং আধুনিক মনা অনেকগুলা দল আছে যারা নাকি জামাতের সাথে যৌথভাবে নির্বাচন করে পার্লামেন্টে একটি শক্তিশালী দল হিসাবে জামাত যেন ভূমিকা রাখে। এখন এটা কি সরকার হয়ে ভূমিকা রাখবে নাকি বিরোধী দলের প্রধান হয়ে রাখবে, সেটা জনগণ সিদ্ধান্ত নিবে আগামী নির্বাচনে। তাই আগামী নির্বাচন 8 থেকে 10 মাস সময় হাতে আছে জনগণের কাছে। এই 8 থেকে 10 মাস সময়ের ভিতরে জনগণ সিদ্ধান্ত নিবে
কোন দলের কোন আচরণ, জনগণকে কোন দল সবচাইতে বেশি নিরাপদে রাখতে পারবে, এর মধ্যে সবচাইতে বড় কঠিন চ্যালেঞ্জ হবে ভারতের বিরুদ্ধে কে কতটুকু সক্রিয় ভূমিকা পালন করছে। ভারতের নতজানু হয়ে কারা নির্বাচনে যাচ্ছে, কারা ভারতকে প্রাধান্য দিয়ে নির্বাচনের আগে কথা বলছে, এটাই জনগণের মধ্যে সবচেয়ে বেশি দাগ কাটবে বলে শহীদ পরিবার, আহত পরিবারগুলা সেই জিনিসটাকে সামনে রাখবে বলেই আমরা বিশ্লেষকরা মনে করছি। আমার কথা নয়, প্রত্যেকটা বিশ্লেষকের মূল কথার ভিতরে সেটাই পাবেন। আর কিছু মাথা বিক্রি করা বিশ্লেষক তো বাংলাদেশে আছি, যারা অন্য দেশে কোনো দলের কাছে বা কোনো ব্যক্তির কাছে মাথা আগেই বিক্রি করে রেখেছেন। তারা তো সেই জায়গায় কথা বলবেন যেখান থেকে তারা রসমলাই খেয়েছেন। সংস্কার কমিশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে, যেগুলার ম্যাক্সিমামই দেখলাম যে জামাত এখানে সমর্থন জানাচ্ছেন, যে ভারসাম্য থাকবে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মাঝে, যাতে করে হাসিনার মতন একদলীয় শাসন ব্যবস্থা কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উপর কায়েম করতে না পারে। সেদিকেই সংস্কার কমিশনের সিদ্ধান্তটি হতে যাচ্ছে। অপরদিকে নারী 100টি আসন নিয়ে জামাতের একটি পরামর্শ আছে, বিএনপির আরেকটি পরামর্শ আছে এবং সংস্কার কমিশনেরও একটি পরামর্শ আছে। এই তিনটি পরামর্শ মিলে 100 আসন হবে, কিন্তু কোন পদ্ধতিতে, কোন নিয়মে, আগের মতো জগা খিচুড়ি নিয়মে যেই দল বেশি আসন পেল তার পছন্দের গ্রামের কাজের বুয়া পর্যন্ত সংসদে বাংলা পড়তে পারে না এমন নারীরাও সংসদ সদস্য বানিয়েছেন শেখ হাসিনা। কিছু নায়িকা, গায়িকা, অর্ধ উলঙ্গ নারী সহ বিভিন্ন জনকে তারা সেখানে এনেছেন, একটি রঙ্গমঞ্চ বানিয়েছিলেন সংসদকে। সেদিক থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য জামাত কঠোর ভূমিকা রাখছে বলে আমরা আজকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাংবাদিকদের সামনে বক্তব্য থেকে পেয়েছি। প্রিয় দর্শক, সংসদের ডেপুটি স্পিকার থাকবে বিরোধী দলের এবং বিভিন্ন সংসদীয় আসনের চেয়ারম্যান থাকবেন বিরোধী দলের। এই বিষয়গুলা নিয়ে কথা হচ্ছে। বিএনপি গতকাল 4টি বিরোধী দল পাবে বলে সালাউদ্দিন আহমেদ সাহেব ঘোষণা দিয়েছে। আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এইটার পূর্ণতা উনি একেবারে সিদ্ধান্তটা জানাননি আমাদেরকে, যাতে করে হয়তোবা এই সংখ্যাটা বাড়তে পারে। কারণ সংসদীয় কয়টি কমিটি হয় সেটা আগে বিশ্লেষণে আসবে, এরপরে কত পার্সেন্ট বিরোধী দলের সংসদ সদস্যরা সেই কমিটির চেয়ারম্যান হতে পারবে সেটা হয়তোবা সামনের দিনগুলাতে ফাইনালি যখন হবে তখন আমরা জানতে পারবো। আরেকটি কথা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উল্লেখ করেছেন যে বিশ্বের কোন দেশের নিয়ম নাই, নিয়ম ভঙ্গ করে বিএনপির সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান সরকারের লোক আর বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে লন্ডনে যে সাংবাদিক সম্মেলন করেছেন সেটা নিয়মের বাইরে গিয়ে করেছেন, সেখানেই নাকি জামাত খেপেছেন। এই কথা আজকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এভাবে বললেন যে এটা যদি নিয়ম হয়ে যা এখন থেকে, তাহলে যতগুলা বিরোধী দল আছে প্রায় 100টা বিরোধী দল, মানে 100টা রাজনৈতিক দল বাংলাদেশে আছে। তাই 100টা রাজনৈতিক দলের সাথে বসলে বারবারই সরকারের প্রতিনিধি সহ যৌথ সাংবাদিক সম্মেলনে আসতে হবে, এটা নিয়মে চলে আসে। তাই সেই কারণে সেই জায়গা থেকে সরকারের ভুলটা তারা ধরিয়ে দিয়েছেন এবং ডাক্তার শফিকুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই ভুলটাই ধরিয়ে দিয়েছেন। অপরদিকে জামাত থেকে বলা হচ্ছে ডক্টর খলিলুর রহমানের উপর তারা নজরদারি করছে। ডক্টর খলিলুর রহমানের কার্যক্রম নিয়ে জামাত চিন্তা ভাবনা করছে। প্রিয় দর্শক, ডক্টর খলিলুর রহমানের উপরে আমি আশা করি যে জামাত নিয়ন্ত্রণ করার জন্য যে চেষ্টা করছে এটাতে আমি স্বাগত জানাই। কিন্তু ডক্টর খলিলুর রহমান একজন বিচক্ষণ মানুষ, আর পদত্যাগ চেয়েছিলেন বিএনপি, যার পদত্যাগ চেয়েছিলেন ভারত, আর সেই বিএনপির সিনিয়র নেতার সাথে উনি সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দিলেন উনার পাওয়ারটা কত বেশি। তাই উনার পাওয়ারটা আসলে টেকনিক্যালি রাজনৈতিক
ব্যক্তিদেরকে মানে ডক্টর ইউনূসের প্রতিনিধি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে উনার প্রয়োজনীয়তা বিএনপিতেও আছে। তাই বিএনপি যে বিরোধিতা করেছিল আগে 3 জনকে নিয়ে, 2 জন ছাত্র প্রতিনিধি এবং ডক্টর খলিলুর রহমানকে নিয়ে, সেই জিনিসটা থেকে বিএনপি এখন পিছিয়ে আসছে। জামাত এখন খলিলুর রহমানকে মানে পর্যবেক্ষণ করবে বলে বলছেন। আমি আশা করছি যে ডক্টর খলিলুর রহমান উনি সসম্মানে উনার পদে সর্বশেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন